ওয়েলকাম টু মাই টেক ইনফর্ম চ্যানেল। আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে অল ট্রেডের সেকেন্ড ইয়ারের জন্য ওয়ার্কশপ ক্যালকুলেশনের ফ্রিকশন ক্লাস নিয়ে এসেছি। ফ্রিকশন সম্বন্ধে আজকের বলবো। দেখো, যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা সারফেসের উপর দিয়ে একটা বস্তুকে কিন্তু যদি টেনে নিয়ে যাওয়া হয় একটা ফোর্স দিয়ে, ঠিক তার অপোজিটে অর্থাৎ পুলিং ফোর্স, এটাকে যদি পুলিং ফোর্স বলি, সেই পুলিং ফোর্সের ঠিক অপোজিট ডিরেকশানে আর একটা ফোর্স কিন্তু কাজ করবে, যেটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ ওই বস্তুটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে যে ফোর্স দিতে হচ্ছিল, তার ঠিক অপোজিট ডিরেকশানে কিন্তু আরেকটা ফোর্স তৈরি হচ্ছে এই বস্তুটাকে রেস্টে রাখার জন্য। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখার জন্য কিন্তু এই বিপরীত সাইডে একটা ফোর্স তৈরি হচ্ছে, তার নাম ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশন কিভাবে তৈরি হচ্ছে না, এই যে সারফেস আছে এবং যে বস্তুটার সারফেস, সেই দুটো সারফেসের রাফনেসের উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ রাফনেস যদি বেশি হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, অর্থাৎ ফ্রিকশন বেশি হবে। যদি কম হয় তাহলে কম হবে। টাইপ অফ ফ্রিকশন কিন্তু দু রকমের আছে, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা ডাইনামিক ফ্রিকশন। তার আগে তোমাদের বলে দিই যে লিমিটিং ফ্রিকশন কাকে বলে। অর্থাৎ দেখো, লিমিটিং ফ্রিকশন তাকেই বলবো যখন ধরো ডান সাইডে আমরা একটা পুলিং ফোর্স দিচ্ছি, অর্থাৎ টানছি, তার অপোজিটে তো আমরা বলছিলাম যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে বস্তুটাকে রেস্টে রাখার জন্য, অর্থাৎ যে অবস্থায় ছিল সেই অবস্থাতে রাখার জন্য কিন্তু বিপরীত সাইডে একটা ফোর্স তৈরি হচ্ছে। তো এই অবস্থাতে অর্থাৎ আমি পি যদি ফোর্স দিই, তাহলে ঠিক পি ফোর্সের একদম ইকুয়াল যদি একটা ফোর্স তৈরি হয়, তাহলে কি হবে, বস্তুটা কিন্তু সামনের দিকে এগোবে না, অর্থাৎ বস্তুটার কিন্তু মোশন তৈরি হবে না। যদি অর্থাৎ এই বিপরীত দিকে যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, তার তার থেকে যদি বেশি ফোর্স দিই, তাহলে কিন্তু বস্তুটার মধ্যে একটা মোশন তৈরি হবে, অর্থাৎ বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু যদি পি ফোর্সের ইকুয়াল ফোর্স এফ তৈরি হয়, তাহলে তো বস্তুটা রেস্টেই থাকবে, অর্থাৎ বস্তুটার কোনো কিন্তু মোশন হবে না। তো এই রকম কন্ডিশন, অর্থাৎ এই রকম যে কন্ডিশন তৈরি হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ, তো সেটাকেই আমরা বলছি লিমিটিং ফ্রিকশানে কি হয়, পুলিং ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল হবে। নেক্সট দেখো স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে না, স্ট্যাটিক ফ্রিকশন তাকেই বলবো যখন এই যে একটা সারফেসের উপরে যখন একটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া হবে পুলিং ফোর্স, এবং তার অপোজিটে বলছিলাম একটা ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে। অর্থাৎ এই কন্ডিশানে যখন আমরা দেখছি যে পুলিং ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল, তখন কি হচ্ছে, বস্তুটা কিন্তু রেস্টেই থাকছে। এবং যখন ফ্রিকশনাল ফোর্সের থেকে পুলিং ফোর্সটা বেশি দিচ্ছি, অর্থাৎ আমরা বেশি পরিমাণ ফোর্স দিয়ে টানছি ফ্রিকশনাল ফোর্সের থেকে, তখন কিন্তু বস্তুর মধ্যে মোশন হচ্ছে। তো সাপোজ ধরো পি এবং এ ফোর্স ইকুয়াল, যেটা আমি একটু আগে লিমিটিং ফ্রিকশন বলছিলাম, এইরকম কন্ডিশনে কী থাকবে, বস্তু কিন্তু রেস্টেই থাকবে। তো এটাকেই বলছি স্ট্যাটিক ফ্রিকশন। এরপর দেখো ডাইনামিক ফ্রিকশন কাকে বলবো, অর্থাৎ বস্তুটার মধ্যে কিন্তু মোশন আসবে। ডাইনামিক ফ্রিকশন বলতে বস্তুটার মধ্যে কিন্তু মোশন আসবে, অর্থাৎ একটা সারফেসের উপর দিয়ে যখন একটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন নিশ্চয়ই বুঝতেই পারছো যে ফ্রিকশনাল ফোর্সের থেকে কিন্তু পুলিং ফোর্সটা বেশি দিতে হবে, তবেই না মোশন তৈরি হবে বস্তুটার মধ্যে। তো এই রকম কন্ডিশানে যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে সেটাকেই ডাইনামিক ফ্রিকশন বলবো। দেখো ইট ইজ দ্য ফ্রিকশন বিটুইন টু অবজেক্ট হোয়েন আর ইন মোশন ইজ কল্ড ডাইনামিক ফ্রিকশন, ইজ কল্ড কাইনেটিক ফ্রিকশনও বলা হয়। এবার স্লাইডিং ফ্রিকশন কাকে বলে, স্লাইডিং ফ্রিকশন তাকেই বলবো, অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা স্লাইড করে নিয়ে যাচ্ছি, এটার উপর দিয়ে যখন স্লাইড করে টেনে নিয়ে যাচ্ছি, তখন যে ফ্রিকশন তৈরি হচ্ছে সেটাকে স্লাইডিং ফ্রিকশন বলবো। রোলিং ফ্রিকশন কাকে বলবো, যখন একটা সারফেসের উপর দিয়ে রোল করতে করতে নিয়ে যাব, অর্থাৎ যদি সিলিন্ড্রিক্যাল কোনো জব হয় সেটাকে তো রোল করে করে নিয়ে যাব, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব, তো তখন যে ফ্রিকশন তৈরি হবে তখন তাকে রোলিং ফ্রিকশন বলবো। নেক্সট দেখো ল অফ ফ্রিকশন। এবারে বলি ল অফ ফ্রিকশন কী। এই যে দেখো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, যে একটা সারফেসের উপরে একটা ব্লক বসানো রয়েছে। এই ব্লকটার কিন্তু একটা ওজন আছে, যেটা কিন্তু দেখো নিচের দিকে কাজ করছে, ডব্লু হিসেবে দেখানো হয়েছে। ঠিক
ডব্লু ওজনের একদম সেম ওজন কিন্তু উপরের দিকে কাজ করছে, যেটাকে আমরা রিয়াকশান নর্মাল রিয়াকশান বলা হচ্ছে। যে ডব্লুর একটা ইকুয়াল ফোর্স কিন্তু উপরের দিকে কাজ করছে, যেটাকে আমরা নর্মাল রিয়াকশান আর দিয়ে ডিনোট করা হচ্ছে। কারণ কি, নিউটনের থার্ড লতে আমরা পড়েছি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো যদি দেখো বস্তুটার ওজন ডব্লু যদি নিচের দিকে কাজ করে, নিশ্চয়ই তার একটা উল্টো প্রতিক্রিয়া পাবো ইকুয়াল, তো সেটাই আমরা আর পাচ্ছি। একই রকমভাবে এদিকে দেখো পি ফোর্স দিয়ে টানছি এবং সেম ফোর্স কিন্তু ফ্রিকশনাল ফোর্স এদিকে তৈরি হচ্ছিল। যদি সেম তৈরি হয় তাহলে কিন্তু বস্তুটা রেস্ট হবে। যদি ফ্রিকশনাল ফোর্সের থেকে পুলিং ফোর্সটা অর্থাৎ পি ফোর্সটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু বস্তুটার মধ্যে মোশন তৈরি হচ্ছিল। এইবার এখানে কি বলছে দেখো, লতে বলছে ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ এই যে এফ ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশান আর, অর্থাৎ যেটা ডব্লু ওজনের সমান। দেখো তাহলে এখানে বলছে কি ফ্রিকশনাল ফোর্স প্রপোর্শনাল টু আর নর্মাল রিয়াকশান। এবারে যদি এই প্রপোর্শনালটা তুলে দেওয়া হয় তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তো এটা মিউ আর, এই যে দেখো মিউ দিয়েছি, এই মিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি লিখতে চাই তাহলে মিউ ইজ ইকুয়াল টু হবে এফ বাই আর। দেখো এখানে এই যে লিমিটিং ফ্রিকশন এফ বা ফ্রিকশনাল ফোর্স বলতে পারি, নর্মাল রিয়াকশান আর। তাহলে এখান থেকে কিন্তু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা বের করতে পারি। এরপর দেখো সেকেন্ড যে পয়েন্টটা বলা হয়েছে, ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। বুঝতেই পারছো ফ্রিকশনাল ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করছে মোশনের। তারপর দেখো ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড অন দ্য নেচার অফ কন্ট্যাক্টিং সারফেস, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু একদম ডিপেন্ড করবে যে কন্ট্যাক্ট অফ সারফেস এইটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। যদি সারফেস রাফনেসটা বেশি হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, যদি কম হয় তাহলে কম হবে। ফ্রিকশনাল ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ওভার দ্য এরিয়া অ্যান্ড শেপ অফ কন্ট্যাক্টিং সারফেস, অর্থাৎ এই যে কন্ট্যাক্টিং সারফেস এর এরিয়ার উপরেও ডিপেন্ড করে না, আর শেপের উপরেও কিন্তু ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করে না। কার উপরে ডিপেন্ড করে না, এই নেচার অফ কন্ট্যাক্টিং সারফেস, নেচারের উপরে ডিপেন্ড করছে আর রাফনেসের উপরে ডিপেন্ড করছে। তারপর দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলবো না, দেখতেই পাচ্ছ একটা ডব্লু ওজন কাজ করছে নিচের দিকে এবং উপরের দিকে কিন্তু নর্মাল রিয়াকশান কাজ করছে। এদিকে পুলিং ফোর্স দিচ্ছি অর্থাৎ টানার জন্য, আর এদিকে কিন্তু তৈরি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এইবারে যখন আমরা পুলিং ফোর্সটা যখন বেশি দেবো অর্থাৎ জাস্ট মোশন শুরু হবে, সেই রকম কন্ডিশনে কিন্তু এই যে নর্মাল রিয়াকশান আর এবং ফ্রিকশনাল ফোর্স এফ এর মধ্যে একটা রেজাল্টান্ট ফোর্স তৈরি হয়, যেটা কিন্তু এস তৈরি হয়েছে। অর্থাৎ যখন জাস্ট মুভ করবে জবটা বা ওয়ার্কটা যখন মুভ করবে, ঠিক সেই মুহূর্তে আর এবং এফের মধ্যে একটা রেজাল্ট্যান্ট ফোর্স তৈরি হয়, যেটা হচ্ছে এস। এবং এই এস আর আরের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এখানে মিউ দিয়েছে, মিউটা কেন দিয়েছে বলছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা। এইবারে দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা। এইবারে কি হচ্ছে, এখানে যে থিটা হচ্ছে সেটা দেখো, আমি সাপোজ ধরলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখবো, তাহলে ট্যান থিটা সমান কী জানি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব বাই ভূমি কোনটা, এইভাবে তৈরি করে নিই। লম্ব কোনটা হবে, নিশ্চয়ই এসআর হবে লম্ব। এসআরটা কি, এফ কোন দিকে কাজ করছে, এদিকে, তাহলে এসআর সমান আমরা এফ লিখতে পারি। আর লম্ব ভূমি কোনটা, এইটা নিশ্চয়ই ভূমি হবে, তাহলে ভূমিটা কোন দিকে কাজ করছে, ডব্লুর দিকে, তাহলে এটা ডব্লু ধরতে পারি। বেশ, ডব্লু এফ বাই ডব্লু। আর আমরা ফ্রিকশন অফ লয়ের ফর্মুলায় এফ বাই ডব্লু সমান মিউ জেনেছি, তাই ট্যান থিটার সমান আমরা মিউ লিখতে পারি। এবার এই যে অ্যাঙ্গেলটা থিটা কী করে বের করব, তো থিটা ইজ ইকুয়াল টু লিখব ট্যান ইনভার্স মিউ লিখতে পারি। থিটার সমান কি লিখব, ট্যান ইনভার্স মিউ। অর্থাৎ কোএফিসিয়েন্ট ফ্রিকশন যদি দেওয়া থাকে তাহলে ট্যান ইনভার্স কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মারলেই কিন্তু এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন পেয়ে যাব। তো এইভাবেই কিন্তু অঙ্ক থাকবে, তোমাদেরকে সেগুলো আমি পরে দেখাচ্ছি। এরপর দেখো অ্যাডভান্টেজ অফ ফ্রিকশনের কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো একটু তোমরা দেখে নাও।
কী কী অ্যাডভান্টেজ আছে, হেল্প আস টু ওয়াক উইদাউট স্লিপিং, অর্থাৎ যে কোনো জিনিস আমরা এই যে হাঁটছি সেটা কিন্তু ফ্রিকশন তৈরি হচ্ছে আমাদের পায়ের পাতার সঙ্গে, যে মাটি তার সঙ্গে কিন্তু ফ্রিকশন তৈরি হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা পড়ে যাচ্ছি না। ইউজ টু স্লো ভেহিকেলস হোয়েন ব্রেক আর অ্যাপ্লাই, যখন ভেহিকেলে ব্রেক অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু স্লিপ করছে না। মুভমেন্ট ভেহিকেল ডিউ টু ফ্রিকশন বিটুইন রিভলভিং হুইলস। তারপর দেখো পাওয়ার ট্রান্সমিশন ইউজিং গিয়ার্স ড্রাইভ অর বেল্ট ফুলি ড্রাইভস, দেখতেই পাচ্ছ এটাই ফ্রিকশনের কাজ, কারণ কি ফ্রিকশন হলে, ফ্রিকশন যদি না হতো তাহলে স্লিপ করে যেত, ফ্রিকশন আছে বলেই কিন্তু গ্রিপ করতে পারছে এবং পাওয়ার ট্রান্সমিট করা যাচ্ছে। ইউজিং ফ্রিকশন উই ক্যান সার্ভ অ্যানি অবজেক্ট অ্যান্ড অলসো বি হোল্ড ইট, যে কোনো জিনিস আমরা ধরতে পারছি হাতের সাহায্যে যে সমস্ত জিনিসগুলো ধরছি, ভালো গ্রিপ করছি, সেগুলোর মধ্যেও কিন্তু ফ্রিকশন তৈরি হচ্ছে, না হলে কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যেত স্লিপ করে। Nails and screw are held wood by friction. Heat is produced when two rough surfaces are rubbed against each other. Disadvantage কী আছে দেখো, it causes wear and tear মেশিন পার্টস, এই যে ফ্রিকশনের কারণে কী হচ্ছে, মেশিন পার্টের কিন্তু ক্ষয় হচ্ছে। ইট প্রডিউস হিট অ্যান্ড মে কজেস মেল্টিং অফ মেশিন, এবং এই যে ফ্রিকশনের ফলে কী হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, যার কারণে মেশিন কিন্তু মেল্টিং করে যাচ্ছে। টু অ্যাভয়েড প্রোডাকশন হিট ইউজিং কুলেন্ট ইজ নেসেসারি, এবং এই হিটটাকে করার জন্য আমরা কুলেন্ট ইউজ করছি। নেক্সট দেখো ফ্রিকশন ক্যান বি রিডিউস, কীভাবে ফ্রিকশন রিডিউস করতে পারি, ইউজিং সুইটেবল লুব্রিক্যান্টস, অয়েল গ্রিস বিটুইন মুভিং পার্টস, বাই পলিশিং দ্য সারফেস টু মেক দেম স্মুথ, বাই ইউজিং বল বিয়ারিং অ্যান্ড রোলার বিয়ারিং অ্যান্ড বাই ইউজ হুইল, এগুলো ইউজের মাধ্যমে কিন্তু আমরা ফ্রিকশনটাকে রিডিউস করতে পারি। দেন দেখো এরপর কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো একটু সলভ করে নাও। প্রথম আছে দেখো, এ ফোর্স অফ 40 kg ইজ রিকোয়ার্ড টু পুল এ ওয়েট 400 kg অন হরাইজন্টাল প্লেন, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে বলছে, অর্থাৎ মিউটা কিন্তু বের করতে বলছে। তো মিউ বের করার ফর্মুলা কী আছে, এফ বাই ডব্লু, তোমরা দেখেছিলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনে। এবার দেখো এফটা কিন্তু এই 400 এ ফোর্স অফ 40 kg ইজ রিকোয়ার্ড টু পুল এ ওয়েট 400 kg অন হরাইজন্টাল প্লেন। হ্যাঁ, এরপরে দেখো অঙ্কটা করে নিই আমরা। তাহলে মিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি কি এফ বাই আর, যেখানে এফটা কিন্তু 40 kg এবং আরটা হচ্ছে নর্মাল রিয়াকশন, অর্থাৎ ওয়েটটা 400 kg, তাহলে 400 kg 0 কেটে গেল, 4/40, তো 4/40টা করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেরোবে। নেক্সট দেখো অঙ্কটা, এ ফোর্স অফ 30 নিউটন ইজ রিকোয়ার্ড টু মুভ এ বডি অফ মাস 35 kg অন এ ফ্ল্যাট সারফেস হরাইজন্টালি অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এফ বাই সেই ডব্লু আমাদের, তাহলে এফ বাই ডব্লু যখন এখানে এফ কোনটা এখানে, আর ডব্লু কোনটা, ডব্লু নিশ্চয়ই এইটা 35 kg ওয়েট বলছে, মাস বলছে, আর এখানে বলছে যে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু 30 নিউটন। এখানে দেখো দুটো ইউনিট আলাদা দেওয়া হয়েছে, একটা নিউটন একটা কেজি। তো এটা দেখো কেজিটাকে আমরা প্রথম নিউটনে কনভার্ট করে দিই। 1 কেজি সমান না, 1 কেজি সমান তোমরা জানো 9.8 নিউটন, 9.8 নিউটন। সাপোজ এটাকে 10 অ্যাকচুয়ালি হয় কিন্তু 1 কেজি সমান 9.8 নিউটন, তোমরা ধরে নাও যে 10 নিউটন, 9.8 মানে 10 নিউটন ধরে নাও, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে, এবং অনেক অঙ্কে 10 নিউটন বলে দেওয়া থাকে। তো সেই হিসেবে কি হবে, এখানে 350 হয়ে যাবে, সেই হিসেবে এখানে কি হবে 350 নিউটন হয়ে যাবে, তাহলে 30/350 হয়ে যাবে তখন। এবারে কাটাকাটি করলে 3/35, এইটাই ফ্র্যাকশানে চলে আসবে, অর্থাৎ পয়েন্টে চলে আসবে করলে, ভাগ করলে, তো সেটাই হবে কিন্তু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এরপর দেখো 800 গ্রাম, এরপর দেখো 800 গ্রামের যেটা অঙ্কটা, 800 গ্রাম ওয়েট অ্যান্ড পুল ব্লক ওয়েটিং 3200 গ্রাম। তাহলে এখানে কি হবে 800/3200, 800 গ্রাম কি, এ ফোর্স অফ 800 গ্রাম ওয়েট ইজ নিডেড টু পুল এ ব্লক ওয়েটিং 3200 গ্রাম, তাহলে 800/3200, কাটাকাটি করলে যেটা হবে সেটা হবে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এরপর যেটা আছে দেখো তোমাদের এইটা লাস্ট অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা, তোমরা নিজেরাই বাড়িতে একটু প্র্যাকটিস করে দেখবে।
উত্তর আসছে কি না। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি ফ্রিকশন ক্লাসটা করতে গিয়ে বুঝতে পারছো। এর বাইরেই প্রশ্ন হয় না, এই 4 রকমের অঙ্কই তোমাদেরকে দিতে পারে। একটু বাড়িতে প্র্যাকটিস করো, আর বই থাকলে বই দেখে একটু নিজেরাই প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু এনাফ। প্রত্যেকে ভালো থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।